বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাবিয়া সুলতানা, দৌলতপুর গার্লস ডিগ্রি কলেজের গার্হস্থ্য বিজ্ঞানের শিক্ষিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম এই অনলাইন ক্লাসে। আজ আমি তোমাদেরকে পড়াতে যাচ্ছি গার্হস্থ্য বিজ্ঞানের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, প্রজননতন্ত্র, মাতৃগর্ভে শিশুর বৃদ্ধি এবং পারিপার্শ্বিক প্রভাব। এই অধ্যায়ের পূর্বের যে লেকচারটা ছিল সেখানে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে পুরুষ প্রজনন তন্ত্র সম্পর্কে। এখন আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব স্ত্রী প্রজনন তন্ত্র নিয়ে। স্ত্রী প্রজনন তন্ত্র, এই স্ত্রী প্রজনন তন্ত্রের 5টা অংশ আছে। স্ত্রী প্রজনন তন্ত্রটা কি? যে স্ত্রীদের যে অঙ্গগুলো প্রজনন প্রক্রিয়া অংশগ্রহণ করে সেটাই হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্র। এই স্ত্রী প্রজনন তন্ত্রের 5টি অংশ আছে। সেই 5টি অংশ কি কি? আগে আমি তোমাদেরকে নামগুলো বলবো। সেগুলো হচ্ছে একটা ভালভা বা যোনি মুখ, একটা হচ্ছে ভ্যাজাইনা বা যোনি, আরেকটা হচ্ছে ইউটেরাস বা জরায়ু, আরেকটা হচ্ছে ওভারি বা ডিম্বাশয়, আরেকটা হচ্ছে ফ্যালোপাইন টিউব অথবা ডিম্বনালী। তাহলে এই 5টা অংশ কি কি আমি একটু সিরিয়ালি বলি। একটা হচ্ছে ডিম্বাণু, একটা হচ্ছে ডিম্বাশয় বা ওভারি। প্রথমে যেটা সেটা হচ্ছে ডিম্বাশয় বা ওভারি, তারপরে হচ্ছে জরায়ু বা ইউটেরাস, তারপরে হচ্ছে ভ্যাজাইনা বা যোনি, আরেকটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব মানে ডিম্বনালী, আরেকটা হচ্ছে ভালভা বা যোনি মুখ, বা এটাকে বহির্যৌন অঙ্গ বলা হয়। ঠিক আছে, এখন দেখো কোনটা কি। প্রথমেই আমি তোমাদেরকে একটু ডিম্বাশয় সম্পর্কে বলি। ডিম্বাশয় হচ্ছে এই যে দেখো, স্ত্রী প্রজনন তন্ত্রে আমাদের 2টা ডিম্বাশয় থাকে। এই যে এইটা, এই যে কাঠবাদামের মতো যে অংশটা দেখছো না, এই যে গোল, এখানে একটা পাশে একটা আছে, এই 2টা হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্রের ডিম্বাশয়। স্ত্রী প্রজনন তন্ত্রে 2টা ডিম্বাশয় থাকে। এই ডিম্বাশয়গুলোর কাজ কি? এই ডিম্বাশয়গুলোর কাজ হচ্ছে ডিম্বাণু তৈরি করা। আমরা গত ক্লাসেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে ডিম্বাণু ও শুক্রাণু এই 2টা জিনিস একত্রে মিলিত হয়ে জাইগোট তৈরি করে, মানে নতুন প্রাণের তৈরি করে। এই জাইগোট থেকে আস্তে আস্তে ওইটা বৃদ্ধি হয়ে শিশুতে পরিণত হয়, ভ্রূণ তৈরি হয় এবং শিশুতে পরিণত হয়। এই যে ডিম্বাণুটা তৈরি করে সেটাই কিন্তু হচ্ছে এইখানে হয়। এই ডিম্বাশয়ের কাজই হচ্ছে ডিম্বাণু তৈরি করা। এখানে আমি তোমাদেরকে একটু বলে থাকি, এই যে মেয়েদের দেখবা যে বয়ঃসন্ধিকালে মানে 11 থেকে 13 বছরের মধ্যে কিন্তু তাদের মাসিক বা মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যায়। তো এই যে মাসিক যখন হয়, এই মাসিক হওয়ার সময় কিন্তু একটা অপরিপক্ক ডিম্বাণুই কিন্তু বের হয়ে এই মাসিক আকারে বের হয়ে যায়, ওর সাথে কিছু রক্ত মিশ্রিত হয়। সে বিষয়টা আমি তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। আগে এখানে একটু দেখি যে এই যে ডিম্বাণু, এবং আরেকটু বলে দেই যে প্রত্যেকটা মেয়েরই নর্মালি দেখা যায় যে বয়ঃসন্ধিকালের পর থেকে শুরু করে মানে 11 বছরের পর থেকে শুরু করে 50 বছরের মধ্যে এইটুক সময়ে প্রত্যেকটা মেয়েরই একবার এক পাশের ডিম্বাশয় থেকে আরেক পাশের ডিম্বাশয় থেকে প্রত্যেক মাসেই যে কোনো এক পাশের ডিম্বাশয় থেকে একটি করে পরিপক্ক ডিম্বাণু নিঃসৃত হয়। মিনিমাম একটি করে পরিপক্ক ডিম্বাণু নিঃসৃত হবে, এবং এইখান থেকে তোমার এই যে যেই ডিম্বাণুটা নিষেক ক্রিয়ায় অংশগ্রহণ করে না, মানে যে ডিম্বাণুটা মারা যায়, সেই ডিম্বাণুটাই পরবর্তীতে মাসিক আকারে বের হয়ে যায়। ধরা হয় যে একটা মেয়ের লাইফ মানে তোমার সেক্স লাইফটা যেটা থাকে মানে 11 থেকে 50 বছর, এর মধ্যে একটা মেয়ের শরীর থেকে 400 থেকে 450টি পরিপক্ক ডিম্বাণু মানে বের হয়, পরিপক্ক ডিম্বাণু সে লাভ করে। এখন আমি একটু দেখাই যে এই ডিম্বাশয়টা কেমন হয়। এই ডিম্বাশয়টা সাধারণত দেখা যায় যে 2.5 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এগুলো চওড়া হয় 1.5 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত। এই প্রত্যেকটা ডিম্বাশয়ে অসংখ্য ফলিকল থাকে। আচ্ছা, এইখানে আমি তোমাদেরকে দেখাই, এই যে দেখো এটার ভিতরের যে প্রক্রিয়াটা সেটা আমি এখানে আবার তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। এই জায়গাতে এইটার ভিতরে যেটা হয় সেটাই হচ্ছে এখানে। এই যে প্রত্যেকটা ডিম্বাশয়ে অসংখ্য ফলিকল থাকে। এই যে ছোট্ট যেটা দেখছো না, এটাই হচ্ছে ফলিকল। এখানে কিন্তু এই ডিম্বাশয়ের চিত্রটাই এখানে তুলে
ফলিকলগুলো থেকেই একটা পরিপক্ক ডিম্বাণু বের হয়। এই ফলিকল থেকেই যে কোনো একটা ফলিকল থেকে ওইটা বিভিন্ন হরমোনাল প্রভাবে প্রভাবিত হয়ে এই ফলিকলগুলো ফেটে একটা পরিপক্ক ডিম্বাণু বের করে। এই যে একটা পরিপক্ক ডিম্বাণু বের করে দিচ্ছে, এই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? ওভুলেশন। এই প্রক্রিয়াটাকে বলা হয় ওভুলেশন। দেখো, আচ্ছা এটাতে একটু পরে আসা, আগে আমি তোমাদের এই মানে এটা একটু দেখাই। এই যে ডিম্বাশয়টা ছিল, এই ডিম্বাশয়ের বড় চিত্রটাই কিন্তু এইটা। এখানে এই ডিম্বাশয়ের ভিতরে অসংখ্য ধরনের অসংখ্য ফলিকল থাকে। এই ফলিকলগুলোই হচ্ছে এই যে এইটা, এই ফলিকলগুলো ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের প্রভাবে একটু বড় হয়ে প্রাইমারি ফলিকলে পরিণত করে, সেইখান থেকে গ্রাফিশিয়াল ফলিকলে পরিণত হয়। সেইখান থেকে দেখো এই যে এরকম ভাবে একটা ডিম্বাণু তৈরি করছে এবং এটা ডিম্বাণুটা তৈরি করার পরে এখান থেকে এটা বের হয়ে যায় এই যে ডিম্বাণু। এবং পরবর্তীতে বাকি যে অংশটা থাকে, মানে এই যে বাকি যে অংশটা থাকছে সেটাই হচ্ছে এইটা, যেটার নাম দেওয়া হয় কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়াম সম্পর্কে তোমাদের পরবর্তীতে লাগবে, এই জন্য আমি এখনই এখানে একটু তোমাদেরকে দেখাই দিলাম। আবারও বলি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কিন্তু এত কিছু পড়াশোনা মানে একাডেমিক্যাল পড়ার জন্য লাগবে না, আমি একটু বেশি তোমাদেরকে পড়াচ্ছি। যেমন এই চিত্রটা, এই জিনিসটা আমি তোমাদেরকে এই জন্য দেখাচ্ছি যেন তোমরা এটা বুঝতে পারো। তোমাদের কি লাগবে? শুধু লাগবে যে এই অঙ্গাণুগুলোর নাম কি, ডিম্বাশয়টা কিভাবে, মানে ডিম্বাণুটা কেমন দেখতে, আর হচ্ছে তোমাদের নিষেক প্রক্রিয়াটা। এগুলো কিন্তু তোমাদের লাগবে না, আমি জাস্ট তোমাদের বুঝার সুবিধার জন্য, যেন তোমাদের জিনিসগুলো সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার হয়, তোমরা যেন বুঝতে পারো এবং মনে রাখতে পারো, এই জন্যই আমি এটা এক্সট্রা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার জন্য ভয় পাবার কিছু নাই। আচ্ছা, যেটা বলছিলাম, এই যে তোমার এই যে একটা ডিম্বাণু পরিপক্ক, এই যে ফলিকল থেকে বিভিন্ন হরমোনের প্রভাবে একটা পরিপক্ক ডিম্বাণু বের হয়ে যাচ্ছে, এই বের হয়ে যাওয়াটাকেই বলা হয় ডিম্বপাত বা ওভুলেশন। এই পরিপক্ক ডিম্বাণুর চিত্রটাই কিন্তু এটা, এটাতে পরে আসছে। এই যে ডিম্বাণুটা বের হয়ে যায়, ডিম্বাণুটা বের হয়ে যাওয়ার সাথে সাথে এই যে তোমার একটা দুই পাশে দুইটা নালী আছে, এই একটা এই যে নালী আছে, এই নালীগুলোকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী। কি করে? এই যে ওভারি থেকে যে পরিপক্ক ডিম্বাণুটা বের হচ্ছে সেইটা এই ফ্যালোপিয়ান টিউবে চলে যায়। এই ফ্যালোপিয়ান টিউবে এটা গ্রহণ করে নেয়। এই যে এইখানে যাওয়ার সাথে সাথে এই অংশটাতে এই ডিম্বাণুটা গ্রহণ করে নেয়, করে নিয়ে এই পরিপক্ক ডিম্বাণুটা এই ফ্যালোপিয়ান টিউবের ভিতরে এসে অবস্থান করে। ফ্যালোপিয়ান টিউবটা কিন্তু একটা হচ্ছে মানে স্ত্রী প্রজনন তন্ত্রে দুইটা ফ্যালোপিয়ান টিউব থাকে এবং এই ফ্যালোপিয়ান টিউবগুলো কিন্তু অনেক লম্বা হয়, প্রায় 10 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এদের কাজই হচ্ছে এই পরিপক্ক ডিম্বাণুকে নিয়ে যাওয়া এবং এইখান থেকে যে শুক্রাণুটা যাবে সেটাকে এর কাছে নিয়ে যাওয়া এবং নিষেকে সাহায্য করা। ঠিক আছে? দেখো, এখানে আমি তোমাদেরকে আরেকটু বলি যে এটা গেল ফ্যালোপিয়ান টিউব, দুইটা আছে, এপাশে একটা ওপাশে একটা ফ্যালোপিয়ান টিউব আছে। এই মাঝখানে যে অংশটা ফাঁকা এবং সব থেকে বড়, এই অংশটাকে বলা হয় জরায়ু বা ইউটেরাস। এইখানে এসে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়, মিলিত হওয়ার পরে যে জাইগোটটা তৈরি হয় সেটা এখানে চলে আসে। এখানে এসে ভ্রূণ আস্তে আস্তে বড় হয় এবং বাচ্চা বৃদ্ধি লাভ করে। ভ্রূণ বড় হয় মানে ওটা বাচ্চাটা আস্তে আস্তে বড় হয় কিন্তু এই অংশটাতে, এই জরায়ুতে, এই ওভারিতে। এই ওভারি দেখো এইখানে যে সরু যে অংশটা না, এটাকে বলা হয় সার্ভিক্স। অনেকে বলে না যে সার্ভিক্স ক্যান্সার হয়েছে, সার্ভিক্যাল ক্যান্সার হয়েছে, সার্ভিক্যাল ক্যান্সার হয়েছে। এই অংশতে যে ক্যান্সারটা হয় সেটার নামই কিন্তু সার্ভিক্স। এবার দেখো এইখানে এই যে নলার মতো প্রায় 8 থেকে 10 সেন্টিমিটার লম্বা এই যে অংশটা আছে, এই অংশটাকে জানো কি বলে? এটাকে বলা হয় ভ্যাজাইনা। এটা একটু ভাঁজ ভাঁজ যুক্ত হয়। এখানেই কিন্তু ছেলেদের যে প্যানিস, এখানেই প্রবেশ করানো হয় এবং এইখানে যৌন মিলনের সময় এখানে ছেলেদের প্যানিসটা প্রবেশ করানো হয়। এই ভ্যাজাইনা অসংখ্য ভাঁজ ভাঁজ যুক্ত হয়। এটা
সাধারণত 8 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এখান থেকেই শুক্রাণুটা বের মানে এই পথে শুক্রাণুটা বের হয় এবং বের হয়ে মানে পুরুষদের শরীরের যে শুক্রাণুটা বের হয় সেটা এখানেই হয় এবং এখান থেকে বের হয়ে এই শুক্রাণুটা আস্তে আস্তে হচ্ছে ডিম্বাণুর দিকে ধাবিত হয়। আর এই যে ভ্যাজাইনা, এই ভ্যাজাইনার হচ্ছে ঠিক পরে মানে বাহিরের দিকে যেই মাংসল বিশিষ্ট মানে দুইটি মাংসল বিশিষ্ট যে অংশটা থাকে, যে অংশটা দিয়ে ভ্যাজাইনার মুখটা ঢেকে রাখা হয় সেটাকে বলা হয় যোনিমুখ। এটা বাইরের থেকে দেখা যায়। এখানে মানে এই যোনিমুখের ভিতর দিয়ে কিন্তু পেনিসটাকে প্রবেশ করানো হয় এবং এই যোনিমুখটায় তোমার হচ্ছে দুই ধরনের পর্দা থাকে। একটা হচ্ছে খুব মোটা পুরু এবং বাইরের দিকের যেই অংশটা থাকে সেটাকে বলা হয় লিভিয়া মেজোরা, আর ভিতরের দিকে যে পাতলা সরু যে অংশটা থাকে মাংস বিশিষ্ট সেটাকে বলা হয় লিভিয়া মাইনোরা। একটাকে বলা হয় লিভিয়া মাইনোরা আর একটাকে বলা হয় লিভিয়া মেজোরা। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটু বলি, এই যে ডিম্বাণু এই যে গর্ভপাত হচ্ছে, এই যে ওভালিউশন হচ্ছে, এই ওভালিউশনের সময় কিন্তু একটা ডিম্বপাত হচ্ছে। সেই ডিম্বাণুটা কেমন দেখতে? এমন। এই ডিম্বাণু এই কালো কালো যে অংশটা এটাকে বলা হয় নিউক্লিয়াস। ভিতরের এই যে জেলির মতো যে অংশটা থাকে সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। এর বাইরের যে পর্দাটা আছে সেটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের গায়ে দেখো এই যে অসংখ্য এরকম ভাবে এই যে এগুলো এই যে যুক্ত আছে সেগুলোকে বলা হয় করোনা রেডিয়েটার। এই করোনা রেডিয়েটার কাজ কি জানো? যখন হচ্ছে শুক্রাণুটা মানে সিমেন ইন্টারকোর্সের মাধ্যমে যখন হচ্ছে তোমার এই সিমেনটা বের হয়, যে সিমেনের ভিতরে যে অসংখ্য পরিমাণ স্পাম থাকে মানে যে বীর্য, সিমেনের বাংলাটা হচ্ছে বীর্য, যে বীর্যটা বের হয় এবং সেই বীর্যের ভিতরে যে অসংখ্য শুক্রাণু থাকে এই শুক্রাণুগুলো কিন্তু এই করোনা রেডিয়েটারতেই এসে অংশগ্রহণ করে। এখানেই এসে এই অসংখ্য শুক্রাণুগুলো অংশগ্রহণ করে এবং শুক্রাণুর যে মাথা আছে এইটা যেখানে থাকে অ্যাক্রোজোম, এই মাথা দিয়ে এই পর্দাটাকে আঘাত করতে থাকে। পর্দাটাকে আঘাত করতে করতে যে শুক্রাণুটা সব থেকে বেশি শক্তিশালী হয় সেটা এই পর্দাটা ভেদ করে ভিতরে প্রবেশ করে এর সাথে মিলিত হয়। আর এই মিলনটাকেই বলা হয় নিষেক। এই নিষেকটা নিয়ে বিস্তারিত পরে জানবো। এখন আমি তোমাদেরকে আরেকটু বলি, এই যে ইভলিউশন হচ্ছে, এখানে একটু ফিরে আসি। এই যে ইভলিউশন হচ্ছে মানে ডিম্বপাত হচ্ছে, মানে ফলিকল থেকে তোমার ডিম্বাণু, পরিপক্ক একটা ডিম্বাণু তৈরি হয়ে সেটা বের হয়ে যাওয়াটাকে আমরা কি বলছি? ডিম্বপাত। এই ডিম্বপাত হওয়ার জন্য কিন্তু একটা সময় লাগে। সেই সময়টা কেমন? যদি কারো 28 দিনে মাসিক হয় বা 28 দিনে যদি কোনো মেয়ের মেনস্ট্রুয়েশন হয় তাহলে ধরা হয় মাসিকের প্রথম দিন থেকে শুরু করে 14তম দিন যেটা হয়, মানে মাসিকের যেদিন মাসিক শুরু হবে সেদিনকে আমরা ফার্স্ট ডে কাউন্ট করব। এভাবে কাউন্ট করতে করতে 14তম দিন যখন হবে তখনই কিন্তু ইভলিউশনটা হয়। আর এই ইভলিউশনটা হওয়ার পরে আরো 14 দিন পরে মানে 28 দিনের দিন আবারও মানে ইভলিউশনের পরে আরো 14 দিন, দেখো এখানে দেখাচ্ছে যে ফার্স্ট ডেতে আমাদের মাসিক হলো, মাসিক হওয়ার পরে 14তম দিনে এখানে আমাদের ওভুলেশন হয়। এখানে আমাদের ওভুলেশন হয় মানে ডিম্বপাত হয়। এই ডিম্বপাতের পরে যে 14 দিন মানে ডিম্বপাতের পরে 14 দিন এই দিনে হচ্ছে আমাদের আবার পুনরায় মাসিক তৈরি মানে মাসিক শুরু হয়। তার মানে ঋতুস্রাবের প্রথম দিন থেকে 28তম দিনের ভিতরে 14তম দিনে আমাদের ওভুলেশন হচ্ছে আর 28তম দিনে আমাদের মাসিক হচ্ছে। এখন বলা হয় যে একটা ওভুলেশনের পরে একটা ডিম্বাণু কতদিন পর্যন্ত জীবিত থাকে বা সক্রিয় থাকে? এটা হচ্ছে 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত একটা ডিম্বাণু জীবিত থাকে, এরপরে ডিম্বাণুটা আবার মারা যায়। এখন আমি তোমাদেরকে বলছিলাম একটু এই মাসিকের কথা।
তখন আমি মাসিকের সময় বলেছিলাম যে আমাদের যে অপরিপক্ক মানে আমাদের পরিপক্ক ডিম্বাণু যখন নিষেক ক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, তখন যে হচ্ছে যখন ওই ডিম্বাণুটা নষ্ট হয়ে যায়, মানে ডিম্বাণুটা যখন মারা যায়, তখনই ওইটা আস্তে আস্তে বের হয়ে যায়। এই বের হওয়ার সময় বের হয়ে যাওয়াটাকে মাসিক বলা হচ্ছে, কিন্তু ওই সময় ওর সাথে কিন্তু আরো কিছু রক্ত হয়, মানে রক্ত বের হয়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ম্যাডাম তাহলে রক্তটা আসে কোথা থেকে, তাই না? রক্তটা হচ্ছে এই যে জরায়ু, এই জরায়ুর কিন্তু 3টা স্তর থাকে। জরায়ু, এই যে জরায়ু, এইটা, এই যে এটা কিন্তু আবার 3টা স্তর থাকে। সেই 3টা স্তরগুলা কি কি? একটা হচ্ছে পেরিমেট্রিয়াম, আরেকটা হচ্ছে মায়োমেট্রিয়াম, আর একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। পেরিমেট্রিয়ামটা কি? পেরিমেট্রিয়ামটা হচ্ছে সব থেকে বাইরের যে স্তরটা, সেটা হচ্ছে পেরিমেট্রিয়াম, ঠিক আছে? এরপরে মধ্যের যে স্তরটা থাকে সেটাকে বলা হয় মায়োমেট্রিয়াম। আর একদম ভিতরের যে স্তরটা, একদম ভিতরে, সেটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। যখন মাসিক হয়, এই যে এন্ডোমেট্রিয়ামে মানে জরায়ুর যে একদম ভিতরের যে স্তরটা, জরায়ুর যে ভিতরের স্তরটা, এইখানে যে ভিতরের স্তরটা, এই এন্ডোমেট্রিয়ামে কিছু ক্ষয় হয়। এই ক্ষয়গুলো হয়েই কিন্তু ওই ডিম্বাণুর সাথে মিশ্রিত হয়ে, এই ক্ষয়গুলো মিশ্রিত হয়ে আমাদের মাসিক আকারে বের হয়ে যায়। তো এই ক্ষয়টার কারণেই ওই রক্তপাতটা তৈরি হয় এবং রক্তপাতটা দেখা দেয়। এখন এই জন্যই দেখবা যে প্রেগনেন্ট হওয়ার পরে মানে গর্ভধারণ করবার পরে কিন্তু মাসিক হয় না। কারণ কি? আমাদের যে ডিম্বাণুটা মাসিক আকারে বের হবে সেটা কিন্তু নিষিক্ত হয়ে যায়, মানে ওই যে শুক্রাণুটা যাচ্ছে, শুক্রাণুর সাথে ডিম্বাণুটা মিলে যাচ্ছে, যার জন্য আর মৃত ডিম্বাণু তৈরিও হয় না আর ওটা বেরও হয় না। এই জন্য মাসিক কিন্তু বন্ধ হয়ে যায়। গর্ভধারণের প্রথম লক্ষণই কিন্তু ছিল আমাদের যে মাসিক বন্ধ হয়ে যাওয়া। এটাও আমরা পরবর্তী ক্লাসে আরো পড়ানো হবে। তো আজকে আমি জাস্ট তোমাদেরকে এই আলোচনাটা একটু জাস্ট দেখালাম। তোমাদের কাছে বিষয়গুলো অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু কঠিন কিন্তু না। একটা হচ্ছে কাঠবাদামের মতো যে অংশটা থাকে যেখানে ডিম্বাণু তৈরি হয়, সেটা হচ্ছে ডিম্বাশয়। আর ডিম্বাশয় থেকে পরিপক্ক ডিম্বাণু যেখান থেকে মানে যেই নালীর মাধ্যমে বের হয়ে জরায়ুতে পৌঁছায়, ভিতরের যে সব থেকে বড় ফাঁকা যে অংশটা, যেটার ওজন প্রায় 30 গ্রামের মতো, এবং এটাই হচ্ছে স্ত্রী প্রজনন অঙ্গের মানে সব থেকে বড় যে অংশটা, সেটাই হচ্ছে ওভারি, যেখানে কিনা বাচ্চা বৃদ্ধি লাভ করে, বাচ্চা যেখানে অবস্থান করে এবং আস্তে আস্তে বড় হয়, সেটা হচ্ছে ওভারি বা হচ্ছে সেটা হচ্ছে ইউটেরাস বা জরায়ু। আর ইউটেরাসে যাওয়ার আগে যে ভাঁজ যে জায়গাটা যেখানে পেনিস প্রবেশ করানো হয় ইন্টারকোর্সের সময়, সেই জায়গাটা হচ্ছে ভ্যাজাইনা বা যোনি। এই পথ দিয়েই কিন্তু আমাদের হচ্ছে মাসিক বের হয়ে যায়। এই পথ দিয়ে, এই যোনি পথ দিয়ে কিন্তু মাসিক বের হয়। আর একদম ওর বাইরের যে মুখটা, সেটাই হচ্ছে যোনি। এই হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্র, খুবই সোজা। শিক্ষার্থীবৃন্দর, আজকের এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা আজকের এই টপিকসটা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে নিষেক পড়ানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, স্বাভাবিক থাকো, সেই প্রত্যাশায় আজকের এই ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।